আজ থেকে 15-20 বছর আগের কথা। আমি তখন এই রেস্ট হাউসে নতুন এসেছি। এই জঙ্গল তখন আরো ঘন ছিল। দিন দুপুরেও সাপ খোপের ভয় ছিল। আর ওই যে ভাঙা বাড়িটা দেখলেন, ওটা ছিল ব্রিটিশ আমলের এক কুঠি বাড়ি। নীলকরেরা ওখানে থাকত। শোনা যায় এক নীলকর সাহেব খুব অত্যাচারী ছিলেন। একদিন গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে ওই কুঠিতে আগুন ধরিয়ে দেয়। সাহেব আর তার সাঙ্গপাঙ্গরা ওই আগুনেই পুড়ে মরে। কিন্তু মরার পরেও শান্তি হয়নি। ওই কুঠির আশেপাশে যারা যেত তারা আর ফিরে আসতো না, বা ফিরলেও পাগল হয়ে যেত। গ্রামের মানুষ তখন মধুপুর বাজার থেকে এক বড় হুজুর নিয়ে আসেন। হুজুর এসে দেখেন ওটা কোনো সাধারণ ভূতের কারবার না, ওটা একটা শক্তিশালী খবিশ জিন, যে ওই পোড়া কুঠিতে বাসা বেঁধেছে। লোকে বলতো নীল সাহেব নাকি এক তান্ত্রিককে দিয়ে জাদুটোনা করতেন। চার বন্ধু বেড়াতে গিয়েছিল সেই মধুপুরে। তারা সবাই কি ফিরে এসেছিল? আর যদি ফিরেও আসে, সুস্থভাবে কি ফিরে এসেছিল? চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম গোলাম মাওলা। আজকের ঘটনাটি আমার কাজিন মাহিরের কাছ থেকে শোনা। মাহির আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহির। সালটা 2007। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্স শেষ বর্ষ। আমাদের ডিপার্টমেন্টের 4 বন্ধু, আমি, সাজ্জাদ, রিফাত আর অনেক মিলে ঠিক করলাম মাস্টার্স শেষে একটা মেমোরেবল ট্যুর দেব। তখন তো আর এখনকার মতো ফেসবুকে চেক ইন দেওয়ার চল ছিল না। আমরা চেয়েছিলাম এমন কোন জায়গায় যেতে যেখানে জনবসতি কম, অ্যাডভেঞ্চার আছে। অনেকের এক মামা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার। ওনার সুবাদে আমরা টাঙ্গাইলের মধুপুর গড়ের ভেতরের দিকে একটা ফরেস্ট রেস্ট হাউসে থাকার পারমিশন পেয়ে গেলাম। জায়গাটা দোখলা রেঞ্জ থেকেও বেশ ভেতরে। আমরা রওনা দিলাম নভেম্বরের মাঝামাঝি। শীত তখনও জেঁকে বসেনি, কিন্তু একটা হিমেল হাওয়া বইছিল। টাঙ্গাইল শহর থেকে যখন আমরা ভ্যানে করে বনের ভেতর দিকে যাচ্ছি, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দুপাশের বিশাল সব শাল আর গজারি গাছ, মাঝখান দিয়ে লাল মাটির সরু রাস্তা। ওই সময় বনের ভেতর ইলেকট্রিসিটি ছিল না, সোলার প্যানেলও তখনও আসেনি। ভরসা শুধু হ্যারিকেন আর হ্যাচাক লাইট। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার। পুরনো আমলের একতলা দালান, চুনকাম করা দেয়ালগুলো জায়গায় জায়গায় শ্যাওলা পড়ে কালচে হয়ে গেছে। সামনে একটা বিশাল ইঁদারা, আর তার পাশেই একটা পুরনো তেঁতুল গাছ। গাছটা দেখলেই গা কেমন ছমছম করে। ডালপালাগুলো এমন ভাবে বাঁকানো যেন কোনো কঙ্কালের হাত। কেয়ারটেকার হিসেবে যিনি ছিলেন তার নাম ছিল হাসমত মিয়া। বয়স 50-এর কোঠায়, চুপচাপ স্বভাবের মানুষ। উনি আমাদের রুম দেখিয়ে দিলেন। 2 বড় রুম, প্রতিটিতে 2 করে খাট। আমরা 4 জন একই রুমে থাকার সিদ্ধান্ত নিলাম, কারণ অন্য রুমটার ছাদ দিয়ে নাকি চুন সুরকি খসে পড়ে। প্রথম রাতটা ভালোই কাটল। আমরা বারান্দায় বসে অনেক রাত পর্যন্ত কার্ড খেললাম, গান গাইলাম। হাসমত মিয়া আমাদের জন্য দেশি মুরগি রান্না করেছিলেন। খাওয়ার পর উনি একটা অদ্ভুত কথা বললেন। বাবারা, রাত 12টার পর আর বারান্দায় থাকেন না, আর জানলার কপাট ভালো কইরা লাগাই আসুন। এইখানে রাতে অনেক ঠান্ডা পড়ে, আরো ঝামেলা আছে। আমরা তখনও বিষয়টাকে পাত্তাই দিইনি। ভাবলাম গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। রিফাত তো হেসেই উড়িয়ে দিল, চাচা আর কি সমস্যা, আমরা ঢাকার পোলাপান, আমাদের ভূতের ভয় দেখেন না। সমস্যা হলো দ্বিতীয় দিন বিকেল থেকে
আমরা দুপুরের পর বনের ভেতরে একটু ট্রেকিং করতে বের হলাম। হাসমত মিয়া বারণ করেছিলেন বেশি ভেতরে যেতে, কিন্তু আমরা শুনলাম না। হাঁটতে হাঁটতে আমরা একটা পুরনো ধ্বংসাবশেষের মতো জায়গায় এসে পড়লাম। দেখে মনে হয় কোনো বাড়ির কাচারি ঘর ছিল। এখন শুধু কয়েকটা দেয়াল আর ইটের স্তূপ আছে। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দও নেই। সাজ্জাদ হঠাৎ একটা ইটের স্তূপের পাশে দাঁড়িয়ে পড়ল। ওখানে একটা ছোট মাটির ঢিবির মতো জায়গা, তার উপর লাল শালু মেঁচানো, একটা বাঁশ পোতা। গ্রামের দিকে মাজারে বা পীরের আস্তানায় যেমন থাকে। সাজ্জাদ কৌতূহল বশত বাঁশটা ধরে নাড়াচাড়া করল, এমনকি ঠাট্টা করে বলল, কিরে, এখানে কি কোনো পীর ফকির শুয়ে আছে নাকি? আমি ওকে ধমক দিলাম, বাদে তো, চল ফিরি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা যখন ফিরলাম তখন সাজ্জাদের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। ও এমনিতে খুব চঞ্চল, সারাক্ষণ কথা বলে, কিন্তু ফেরার পথে ও একদম চুপ হয়ে গেল। ও সবার পেছনে হাঁটছিল। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, কিরে, টায়ার্ড নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু মাটির দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রেস্ট হাউসে ফেরার পর সাজ্জাদ বলল ও গোসল করবে। কুয়ার পাড়ে বালতি রাখা ছিল। ও গামছা নিয়ে কুয়ার দিকে গেল। আমরা রুমে বসে গল্প করছিলাম। প্রায় 20 মিনিট হয়ে গেল, সাজ্জাদ ফিরছে না। তখন তার মোবাইল টর্চ ছিল না। আমাদের কাছে নকিয়া 1100 মডেলের ফোন। সেটার টর্চ আর মোমবাতি ভরসা। আমি আর অনেক কুয়ার দিকে গেলাম। গিয়ে দেখি সাজ্জাদ কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছে। ও গোসল করেনি। বালতি ভরা পানি যেমন ছিল তেমনই আছে। ও এক দৃষ্টিতে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে। আমি ডাকলাম, সাজ্জাদ, কিরে ভাই, গোসল করবি না? সাজ্জাদ আমার দিকে ফিরল না। ও তেঁতুল গাছের দিকে তাকিয়েই রইল। বলল, ওরা আমাকে ডাকছে। কারা? ওই যে গাছের ডালে বসে আছে, লাল শাড়ি পরা মেয়েটা, দেখছিস না? আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি টর্চ মারলাম গাছের দিকে। কিচ্ছু নেই, শুধু শুকনো ডালপালা বাতাসে দুলছে। অনেক একটু ধমকের সুরে বলল, ফাইজলামি করিস না তো, চল রুমে চল। আমরা সাজ্জাদকে ধরে রুমে নিয়ে এলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। ও কোনো কথা বলল না, সোজা লেপের নিচে ঢুকে পড়ল। রাত তখন 11টা বাজে। হাসমত মিয়া রাতের খাবার দিয়ে গেছেন। আমরা খেতে বসলাম, কিন্তু সাজ্জাদ উঠল না। ও বলল ওর ক্ষুধা নেই। আমরা আর জোর করলাম না। খাওয়ার শেষে আমরা শুয়ে পড়লাম। মোমবাতি নিভিয়ে দেওয়ার পর রুমটা পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। বাইরে শেয়ালের ডাক আর ঝিঝি পোকারের শব্দ। রাত কয়টা হবে জানি না। আমার ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। খস খস। মনে হচ্ছে কেউ নখ দিয়ে দেয়ালে আঁচড়াচ্ছে। শব্দটা আসছে সাজ্জাদের খাট থেকে। আমি মশারিটা একটু তুলে তাকালাম। জানালার ফাঁক দিয়ে চাঁদের আবছা আলো আসছিল। সেই আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। সাজ্জাদ বিছানায় উঠে বসে আছে, কিন্তু ও স্বাভাবিকভাবে বসে নেই। ও কুকুরের মতো চার হাত পায়ে ভর করে বসে আছে। ওর মুখটা দেয়ালের দিকে। ওর হাতের নখ দিয়ে প্লাস্টার করা দেয়ালে আঁচড় কাটছে, আর মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ করছে। গলার ভেতর থেকে গড় গড় একটা আওয়াজ, অনেকটা রাগী বেড়ালের মতো। আমি ভয়ে রিফাতকে ডাক দিলাম, রিফাত, রিফাত, ওঠ। রিফাত আর অনেক শব্দ শুনে উঠে বসলো। আমরা তিনজন টর্চ জ্বালালাম। টর্চের আলো সাজ্জাদের উপরে পড়তেই ও আমাদের দিকে ঘুরল। ও
ওর সেই চেহারা আমি জীবনে ভুলব না। সাজ্জাদের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। ও আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা সাজ্জাদের না, ওটা কোনো মানুষের হাসি হতে পারে না। ওটা ছিল একটা শয়তানি বিদ্রুপাত্মক হাসি। ও হিস হিস করে বলল, তোরা এখানে কেন এসেছিস? এটা আমার জায়গা, ওই টিভিটা আমার ঘর, আমার ঘর। তোরা ভেঙেছিস কেন? আমার মাথায় ঢিবির কথাটা ক্যাচ করলো। আমি বুঝতে পারলাম বিকেলে সাজ্জাদ যে লাল শালুতিয়া বাঁশটা নেড়েছিল ওটা আসলে কোনো সাধারণ জিনিস ছিল না। আমরা তখনও জানি না এই জঙ্গলের রাত কেবল শুরু হয়েছে, আর আমাদের হাতে বাঁচার কোনো উপায় নেই। মোবাইল নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমরা তিনজন একটা পজেসড বন্ধুকে নিয়ে। সাজ্জাদের সেই হাড় হিম করা কণ্ঠস্বর শোনার পর আমাদের তিনজনের মস্তিষ্কের কোনো অংশ কাজ করছিল না। রিফাত আর অনেক তো ভয়ে পেছাতে পেছাতে একেবারে দরজার কাছে চলে গেল। আমি তখনও মশারি ধরে দাঁড়িয়ে আছি, আমার হাত পা অবশ। সাজ্জাদ, যাকে আমি গত 5 বছর ধরে চিনি, যার সাথে একই প্লেটে ভাত খেয়েছি, সে এখন আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমি তার পরম শত্রু। আমি কোনো মতে বললাম, সাজ্জাদ দোস্ত, কি বলছিস এসব? তোর কি শরীর খারাপ লাগছে? জ্বর এসেছে বোধহয় না? আমার কথা শুনে সাজ্জাদ একটা বিকট শব্দ করল, অনেকটা বন্য কুকুর রেগে গেলে যেমন করে তেমন। ওর গলার ভেতর থেকে আওয়াজটা আসছিল, অথচ ওর ঠোঁট নড়ছিল না। ও হঠাৎ করেই বিছানার উপর সোজা হয়ে দাঁড়ালো। টর্চের আলোয় দেখলাম ওর শরীরটা অদ্ভুতভাবে কাঁপছে, ওর হাতের আঙুলগুলো বাঁকানো। রিফাত সাহস করে বলল, মাহির, ওর মনে হয় ম্যালেরিয়া হয়েছে। বনের মশা কামড়ালে এরকম হয়, ব্রেইনে এফেক্ট করেছে। ধর ওকে, বেঁধে রাখতে হবে, নাহলে ও নিজের ক্ষতি করতে পারে। আরে ধুর, কিসের ম্যালেরিয়া? দেখছিস না ও কিভাবে তাকিয়ে আছে? এটা অসুখ না দোস্ত, অন্য কিছু। ধর ওকে। আমরা তখনও লজিক খুঁজছি, বিজ্ঞান খুঁজছি। আমরা তিনজন মিলে একযোগে সাজ্জাদের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল ওকে বিছানায় শুইয়ে চেপে ধরা, কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম পাগলামি বা হিস্টেরিয়াতে মানুষের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। সাজ্জাদের গায়ের জোর তখন কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। ও এক ঝটকায় অনেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। অনেক ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের উপরে পড়ল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে রুমটা কেঁপে উঠল। আমি আর রিফাত কোনো মতে ওর 2 হাত চেপে ধরলাম। সাজ্জাদ ছটফট করছিল। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, অথচ ও ঘামছে। সেই ঘামের গন্ধটা স্বাভাবিক মানুষের ঘামের গন্ধের মতো না, একটা তীব্র কটু গন্ধ। ছাড়, ছাড় আমাকে, সাজ্জাদ বলে উঠল। এবার সেই হিস করার স্বর না, কিছুটা কর্কশ। মনে হলো সাজ্জাদের গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। ধস্তাধস্তির আওয়াজ শুনে পাশের কোয়ার্টার থেকে হাসমত মিয়া দৌড়ে এলেন। ওনার হাতে একটা হ্যারিকেন আর একটা লাঠি। রুমে ঢুকেই উনি থমকে দাঁড়ালেন। হ্যারিকেনের আলোয় উনি সাজ্জাদের অবস্থা দেখলেন। সাজ্জাদ তখনও আমার হাত ছাড়ানোর জন্য গোঁয়াচ্ছে। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল। হাসমত মিয়া আমাদের সাহায্য করতে এগিয়ে এলেন না। উনি দরজায় দাঁড়িয়েই ভয় কাঁপতে লাগলেন। ওনার হাত থেকে লাঠিটা খসে পড়ল। উনি ফিস করে বললেন, সর্বনাশ, জানিয়ে ডরাইছিলাম তাই হইছে। বাতাস লাগছে। বাবারা ওরে ছাইয়েন না, দইরা রাখেন। আমরা তিনজন মিলে কোনো মতে সাজ্জাদকে
বিছানায় চেপে ধরলাম। ও দাঁত দিয়ে রিফাতের হাতে কামড় বসাতে চাইল। আমি চাদর দিয়ে ওর হাত পা বাঁধার চেষ্টা করছিলাম। প্রায় 10 মিনিটের ধস্তাধস্তির পর সাজ্জাদ একটু শান্ত হলো। পা বলা ভালো নিস্তেজ হয়ে পড়ল। ও হাঁপাতে লাগলো। ওর বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। হাসমত মিয়া তখনও দরজায় দাঁড়িয়ে। আমি ওনার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললাম, চাচা দাঁড়ায় আছেন কেন? দড়ি আনেন আর ডাক্তার ডাকার ব্যবস্থা করেন, অবস্থা বেশি ভালো না। হাসমত মিয়া ধীরে ধীরে রুমের ভেতরে এলেন। উনি হ্যারিকেনটা টেবিলের উপরে রাখলেন। ওনার ছায়াটা দেয়ালে পড়ে এক অদ্ভুত আকার ধারণ করল। উনি খুব গম্ভীর গলায় বললেন, ডাক্তার ডাইকা লাভ হইব না বাসান, এই অসুখ ডাক্তারের না। আপনারা বিকেলে কই গেছিলেন? অনেক তখন ফ্লোরে পড়ে ব্যথায় কোঁকাচ্ছে। ও বলল, আমরা একটু হাঁটতে গিয়েছিলাম ওই ভাঙা বাড়িটার দিকে। হাসমত মিয়া হায় আল্লাহ বলে কপালে হাত দিয়ে বসে পড়লেন আর জানতে চাইলেন আমরা কেউ ওই লাল ঢিবির কাছে গিয়েছিলাম কিনা, ওখানে কোনো বাঁশ নাড়িয়েছিলাম কিনা। আমি সাজ্জাদের দিকে তাকালাম। ও তখনও জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, কিন্তু চোখ দুটো আধা বোঝা। বললাম, হ্যাঁ সাজ্জাদ, ও মজা করে এই বাঁশটা ধরেছিল। কেন চাচা, কি আছে ওখানে? হাসমত মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের পরিবেশটা তখন এতটাই থমথমে মনে হচ্ছিল যেন বাতাসও জমে গেছে। বাইরে ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে। অখণ্ড নীরবতা। হাসমত মিয়া শুরু করলেন ওনার অভিজ্ঞতার কথা। এইটা আজ থেকে 15-20 বছর আগের ঘটনা। তখন আমি এই রেস্ট হাউসে নতুন এসেছি। এই জঙ্গল তখন আরো ঘন ছিল। দিন দুপুরেও সাপ খোপের ভয় ছিল। ওই যে ভাঙা বাড়িটা দেখলেন, ওটা ছিল ব্রিটিশ আমলের এক নীলকুঠি। নীলকরেরা ওখানে থাকতো। শোনা যায় এক নীলকর সাহেব খুব অত্যাচারী ছিলেন। সে স্থানীয় মেয়েদের ধরে এনে ওই কুঠিতে বন্দী করে রাখতেন। একদিন গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে ওই কুঠিতে আগুন ধরিয়ে দেয়। সাহেব আর তার সাঙ্গ পাঙ্গরা ওই আগুনেই পুড়ে মরে যায়। কিন্তু মরার পরেও শান্তি হয়নি। ওই কুঠির আশেপাশে যারা যেত তারা আর ফিরে আসতো না, বা ফিরলেও পাগল হয়ে যেত। গ্রামের মানুষ তখন মধুপুর থেকে এক বড় হুজুর নিয়ে আসেন। হুজুর এসে দেখেন ওটা কোনো সাধারণ ভূতের কারবার না, ওটা একটা শক্তিশালী খবিশ জিন যে ওই পোড়া কুঠিতে বসবাস করতে শুরু করেছে। লোকে বলতো নীল সাহেব নাকি এক তান্ত্রিককে দিয়ে জাদুটোনা করতেন। হুজুর তখন অনেক কসরত করেন, অনেক দোয়া কালাম পড়ে ওই জিনিসটাকে বন্দী করেন। উনি ওই জিনের শক্তিটাকে একটা মাটির কলসিতে ভরে ওই ঢিবির নিচে পুঁতে রাখেন, আর ওটার পাহারাদার হিসেবে ওই লাল শালুক যেন বাঁশটা গেড়ে দেন। উনি বলে গিয়েছিলেন যতদিন এই বাঁশ অক্ষত থাকবে ততদিন এই আপদ মাটির নিচে থাকবে। কেউ যদি কৌতূহল বশত বা কোনো কারণে এই বাঁশটির কোনো ক্ষতি করে তাহলে এখানে কিয়ামত নেমে আসবে। আপনার বন্ধু না জেনে ওই বাঁশটা নাড়িয়ে ওই জায়গার সিলটা ভেঙে ফেলেছেন। ওই বাঁশ নাড়ানোর সাথে সাথে ওই জিনের বাঁধনও হালকা হয়ে গেছে। এখন ওই জিন আপনার বন্ধুর শরীরে ভর করেছে। ওকে এখন থামানো মুশকিল। হাসমত মিয়ার কথা শেষ হতে না হতেই সাজ্জাদ নড়ে উঠল। আমরা সবাই চমকে উঠলাম। সাজ্জাদ চোখ খুলল। এবারের চাহনিটা আরো ভয়াবহ। ওর চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। ও আমাদের দিকে তাকিয়ে হাসল। সাজ্জাদ হাসমত মিয়ার দিকে তাকিয়ে বলল, হাসমত, তুই এখনো মরিস নাই? বুড়ো হয়ে গেছিস, তোর
পাপেও আমাকে আটকাতে পারে নাই, ওই হুজুরও পারে নাই। আমি আবার আসছি। গলার স্বরটা শুনলে বিশ্বাস করা কঠিন যে এটা কোনো মানুষের গলা। মনে হচ্ছিল কোনো পুরনো কুয়ার ভেতর থেকে আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে আসছে, ভারী, গমগমে, তাতে এক ধরনের ধাতব খসখসে ভাব। হাসমত মিয়া ভয়ে পিছিয়ে গেলেন। উনি তোতলাতে তোতলাতে বললেন, তুমি চলে যাও, এরা মেহমান, বুঝে নাই, মাফ করে দাও। মাফ? আমার ঘুম ভাঙিয়েছে ওরা। ওদের আমার সাথে যেতে হবে, ওই কুঠিতে বিচার হবে। হঠাৎ করেই সাজ্জাদ এক হ্যাঁচকা টানে হাতের চাদরের বাঁধন ছিঁড়ে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। ওই মোটা চাদর ছেঁড়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ওটা ছিঁড়তে গেলে হাত কেটে যাওয়ার কথা। ও এক লাফে বিছানা থেকে নামলো। আমি চিৎকার করলাম, রিফাত, দরজা আটকা, ও যেন বের হতে না পারে। রিফাত দরজার দিকে দৌড় দিল, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের দরজাটা ধপ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ছিটকিনিটা সশব্দে লেগে গেল। আমরা কেউ ওটা স্পর্শ করতে পারিনি। এটা চোখের সামনে দেখা এক অসম্ভব দৃশ্য। সাজ্জাদ দরজার দিকে গেল না, ও জানালার দিকে এগোলো। জানালার গ্রিলগুলো অনেক পুরনো আমলের, বেশ মজবুত লোহার। সাজ্জাদ গ্রিল ধরে একটা ঝাঁকুনি দিল, আর সাথে সাথেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পুরো জানালাটার ফ্রেমটা নড়ে উঠল। মনে হলো ওটা এখনই দেয়াল থেকে খসে পড়বে। আমি অনেককে বললাম, লাঠি দে, হাসমত চাচার লাঠিটা দে। আমি লাঠিটা হাতে নিয়ে সাজ্জাদের দিকে তাকালাম। সাজ্জাদ, থাম বলছি, না হলে আমি মারব। সাজ্জাদ আমার দিকে ঘুরল। ওর মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ সে বলল, মার। কথাটা বলেই ওর নিজের মাথাটা সজোরে দেয়ালে ঠুকতে লাগলো। শব্দটা শুনে আমার মনে হলো ওর মাথার খুলি ফেটে যাবে। আমরা কি করব বুঝতে পারছিলাম না। ওকে আটকাতে গেলে ও নিজেকে আরো বেশি আঘাত করে। হাসমত মিয়া বিড়বিড় করে দোয়া ইউনুস পড়তে লাগলেন। হঠাৎ সাজ্জাদ থমকে গেল। ও কান পাতল, যেন দূরের কোনো শব্দ শোনার চেষ্টা করছে। বাইরে থেকে একটা আওয়াজ আসছিল, নুপুরের শব্দ, রুনঝুন রুনঝুন। এই গভীর জঙ্গলে মাঝরাতে নুপুরের শব্দ। শব্দটা আস্তে আস্তে আমাদের রেস্ট হাউসের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে কেউ একজন খুব হালকা পায়ে হেঁটে আসছে বারান্দার দিকে। সাজ্জাদ ফিসফিস করে বলল, সে আসছে, আমার রানী আসছে, দরজা খোলো। হাসমত মিয়া চিৎকার করে উঠলেন, খবরদার, দরজা খুলবে না, ওটা নিশি ডাইনি, ওই নীল মেম সাহেবের জিন, দরজা খুললেই মরণ। কিন্তু সাজ্জাদ তখন দরজার দিকে এগোচ্ছে। আমরা তিনজন মিলে ওকে চাপতে ধরলাম। ও আমাদের হিঁচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে। ওর গায়ের শক্তি তখন 10টা হাতির সমান। রিফাত ওর পা জড়িয়ে ধরল, আমি ওর কোমর ধরলাম, অনেক ওর গলা পেঁচিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল, খুবই ভদ্রস্থ টোকা, যেন কোনো মানুষ নম্রভাবে দরজায় নক করছে। তারপর একটা মেয়ের গলা ভেসে এলো, খুব মিষ্টি, সুরেলা কণ্ঠ, কিন্তু সেই মিষ্টির আড়ালে লুকিয়ে আছে এক তীব্র বিষাক্ততা। সাজ্জাদ ভাইয়া, দরজাটা খোলো না, আমি পথ হারিয়ে ফেলেছি, একটু পানি হবে? আমি সাজ্জাদের দিকে তাকালাম। ওর মুখটা তখন আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। হয়তো পানি দিতে হবে, পানি দিতে হবে। আমি বুঝতে পারলাম আমরা এক মরণ ফাঁদে আটকা পড়েছি। তোরে এক পজেসড বন্ধু যে নিজেকে শেষ করে দিতে চাইছে, আর বাইরে এক অজানা অশরীরী যে আমাদের বের করার জন্য প্রলোভন দেখাচ্ছে। আর আমাদের হাতে সম্বল বলতে শুধু একটা নিভু নিভু হ্যারিকেন আর আমাদের ফুরিয়ে আসা সাহস। তখনও জানতাম না রাত পোহাতে অনেক দেরি, আর এই রাতের শেষটা এমন কিছু দিয়ে হবে যা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি।
দরজার ওপাশ থেকে সেই মিষ্টি মেয়েলি কণ্ঠটা ভেসে আসছিল, ভাইয়া একটু পানি হবে? সাজ্জাদ তখন পাগলের মতো দরজার দিকে এগোচ্ছে। ওর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে, মুখে অদ্ভুত এক হাসি। আমরা তিনজন, আমি, রিফাত আর অনিক, ওকে চাপড়ে ধরে আছি, কিন্তু ওর গায়ের শক্তি তখন অমানবিক। মনে হচ্ছিল আমরা কেন, কোনো মানুষ ওর সাথে পারবে না। রিফাত মেঝেতে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে ফেলেছে, কিন্তু সাজ্জাদের পা ছাড়ছে না। হাসমত মিয়া তখন হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। তিনি দরজার দিকে এক পা এগিয়ে গেলেন এবং গলা ফাটিয়ে আজান দেয়া শুরু করলেন। এই নির্জন গভীর রাতে হাসমত মিয়ার সেই আজানের ধ্বনি যেন প্রতিটা গাছে প্রতিধ্বনিত হতে লাগলো। আজানের শব্দ কানে আসতেই দরজার উপাশের সেই মিষ্টি কণ্ঠস্বরটা বদলে গেল। মুহূর্তের মধ্যে সেই সুর উধাও, হিংস্র গর্জন শুরু হলো। মনে হলো কোন রাগী কুকুর দরজায় আঁচড় কাটছে। চুপ কর, চুপ কর পুরো। বাইরের আচরণের শব্দটা থামল। তারপর ভারী পায়ের শব্দ শোনা গেল। ধুপ ধুপ ধুপ। শব্দটা বারান্দা থেকে নামতে নামতে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। এদিকে সাজ্জাদ আজানের শব্দ শুনেই নিস্তেজ হয়ে পড়ল। ওর শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল। জ্ঞান হারালো। ওর কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, সারা শরীর ঘামে ভেজা। সেই ঘামের গন্ধে ঘরটা ভরে গেছে। আমরা তিনজন হাঁপাচ্ছিলাম। হাসমত মিয়া কপালে হাত দিয়ে বসে পড়লেন। উনি বললেন, বিপদ কাটছে বাবারা, রাতটা কোনো মতে পার করেন। ওই নিশি শুইলা গেছে, কিন্তু আপনার বন্ধুর শরীরের ভেতরে যেটা আছে ওইটা চাই নাই। আমরা সাজ্জাদকে ধরাধরি করে বিছানায় তুললাম। ফার্স্ট এইড বক্স থেকে অ্যান্টিসেপটিক বের করে ওর কপালের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিলাম। বাকি রাতটুকু আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি। আমরা সাজ্জাদকে ঘিরে বসে রইলাম, আর হাসমত মিয়া বিড়বিড় করে দোয়া পড়তে থাকলেন। ভোর হওয়ার সাথে সাথে আমরা জিনিসপত্র গুছিয়ে নিলাম। সাজ্জাদের তখনও জ্ঞান নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাসমত মিয়া আমাদের ভ্যান ঠিক করে দিলেন। যাওয়ার সময় উনি আমার হাত ধরে বললেন, বাবারা আমারে মাফ কইরা দিয়েন। আমি যদি জানতাম আপনারা ওই কুঠির দিকে যাইবেন, তাইলে আগেই ফিরাইতাম। এই জঙ্গল বড় মায়াবী, বড়ই হিংস্র। শহরে গিয়া কোনো ভালো হুজুর দেখান, ডাক্তারি কামে এই রোগ সারত না। আমরা টাঙ্গাইল থেকে বাসে করে ঢাকায় ফিরলাম। সাজ্জাদকে সোজা নিয়ে গেলাম শ্যামলীর এক প্রাইভেট ক্লিনিকে। তখন তো আর এত স্পেশালাইজড হসপিটাল ছিল না। ডাক্তাররা ওকে ইমার্জেন্সিতে ভর্তি করে নিলেন। ওর কপালে 3টা সেলাই লাগলো। ডাক্তার বললেন, প্রচন্ড শক আর হাই ফিভার থেকে পেশেন্ট একটা খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমরা স্যালাইন দিচ্ছি, দেখা যাক। কিন্তু সমস্যাটা কাটলো না। সাজ্জাদের জ্ঞান ফিরল 2 দিন পর। কিন্তু জ্ঞান ফেরার পর ও আমাদের চিনতে পারছিল না। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ও পানি দেখলেই ভয় পেত। নার্স পানি খাওয়াতে গেলেই চিৎকার করে উঠত। ডাক্তাররা সাসপেক্ট করলেন ওর জলাতঙ্ক হয়েছে, কিন্তু ওকে কোনো কুকুর কামড়ায়নি, এমন হিস্ট্রি নেই। এরপর তারা বললেন অ্যাকিউট সাইকোসিস। সিডেটিভ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো, কিন্তু ঘুমের মধ্যেও ও অদ্ভুত সব কথা বলতো। কখনো নীলকর সাহেবের মতো হুকুম দিত, কখনো আবার গালিগালাজ করত। সাজ্জাদের বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। উনি প্রথমে সব ঝাড়ফুঁক বিশ্বাস করতেন না, কিন্তু 5 দিন পার হওয়ার পর যখন দেখলেন ছেলের কোনো উন্নতি নেই, তখন উনি বাধ্য হয়েই ওনার পরিচিত এক হুজুরকে খবর দিলেন। সাজ্জাদকে বাসায় আনা হলো। হুজুর এলেন। হুজুরের নাম মৌলানা কাশেম। হুজুর সাজ্জাদের রুমে ঢুকলেন। আমরা বন্ধুরা আঙ্কেলের সাথেই ছিলাম। হুজুর সাজ্জাদের দিকে তাকিয়ে বললেন, রুমে কি কোনো পুতুল বা ছবি আছে? থাকলে সরান, আর আপনারা সবাই উজু করে নিন। হুজুর সাজ্জাদের কপালে হাত রাখলেন। সাজ্জাদ ঘুমের মধ্যেই কেঁপে উঠল।
ও চোখ খুলল। চোখ লাল। হুজুরের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। সাজ্জাদের মুখে কর্কশ কণ্ঠস্বর, হাত সরাও। হুজুর শান্ত গলায় বললেন, তোর সাহস কত সেটাই দেখতে এসেছি। আল্লাহর বান্দাকে কষ্ট দিচ্ছিস, ভয় নেই তোর? সাজ্জাদ বিদ্রুপের হাসি হাসল। হুজুর বললেন, আল্লাহর নামের উসিলায় যে ভেতরে আছে সে যেন সাজ্জাদকে ছেড়ে দেয়। সাজ্জাদের ভেতর থেকে কেউ বলল, সে যাবে না। হুজুর এবার পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন। ওটাতে দম করা পানি ছিল। উনি পানিটা সাজ্জাদের চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানিটা লাগার সাথে সাথে সাজ্জাদ চিৎকার দিল। ও খাট থেকে লাফ দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু আমরা তিনজন ওকে চেপে ধরলাম। ওর গায়ের শক্তি তখন অবিশ্বাস্য। আমরা তিনজন মিলেও ওকে ধরে রাখতে পারছিলাম না। হুজুর উচ্চ স্বরে রুকাইয়া শুরু করলেন এবং তার শরীর তখন কাঁপছিল। সাজ্জাদের মুখ দিয়ে একসময় ফেনা বের হতে শুরু করল। প্রায় 40 মিনিট ধরে চলল এই যুদ্ধ। এক পর্যায়ে সাজ্জাদ নিস্তেজ হয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, থামেন, আমি আর পারতেছি না, আমাকে আর মেরেন না। হুজুর বললেন, তাইলে বাইর হ এখনই। সাজ্জাদ বলল, আমি কিভাবে বের হব? ওরা তো আমার রাস্তা বন্ধ করে দিয়েছে। হুজুর বললেন, কোনো শর্ত মানা হবে না, আর ওকে পায়ের নখ দিয়ে বের হতে হবে, আদেশ দিচ্ছি। সাজ্জাদ বললেন, আমি আসবো না, আমি মধুপুর ছেড়ে গাঢ় পাহাড়ের দিকে চলে যাব। হুজুর বললেন, বের হ। সাজ্জাদের শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। ও একটা দীর্ঘ শ্বাস নিল। মনে হলো ওর দম আটকে আসছে। তারপর ও একটা বিকট শব্দ করে বমি করল। মনে হলো কোন প্রাণী মরে গেলে যেমন হয় তেমন একটা গন্ধে ঘরটা ভরে গেছে। ওর ডান পায়ের বুড়ো আঙুলের নখটা হঠাৎ করে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। হুজুর ঘাম মুছলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আপদ বিদায় হয়েছে। এই যে ও বমিটা করল, এখনো মুক্ত। ঘটনার পর সাজ্জাদ প্রায় 7 দিন হাসপাতালে ছিল। শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। যখন ওর পুরোপুরি জ্ঞান ফিরল, ও অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি হাসপাতালে কেন? আমরা না মধুপুরে ছিলাম। লাস্ট মনে আছে আমরা গোসল করতে যাচ্ছিলাম, তারপর আর কিছু মনে নেই। ওই 3-4 দিনের কোনো ঘটনাই মনে করতে পারছে না। ওর মেমোরি থেকে ওই সময়টা পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আমরা ওকে কিছু বললাম না, মনে করিয়ে দেয়নি কিছুই। 2007 সালের সেই ঘটনার পর আমাদের 4 বন্ধুর আর কখনো একসাথে ট্যুরে যাওয়া হয়নি। জীবন আমাদের চারদিকে ছড়িয়ে দিয়েছে। সাজ্জাদ এখন অস্ট্রেলিয়ায় ভালো আছে, কিন্তু আমার মনের দাগগুলো এখনো যায়নি, সব তাজা। এই বলে সাকিবের আব্বু ওনার চশমাটা চোখে দিলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাহির ছিল ব্যাংকার মানুষ, সারাদিন টাকার হিসাব করত, কিন্তু সেই রাতের হিসাব সে আজও মেলাতে পারেনি। এই বলে আমার বন্ধু তানভীর সাকিবের আব্বু গোলাম মওলা আঙ্কেল ওনার কাজিনের ঘটনার ইতি টানলেন। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম আপনাদের জন্য এই ঘটনাটি কালেক্ট করেছি। ভালো লাগলে নিজেকে সার্থক মনে করব। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আমি আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি ভালো লাগলে সিলেক্ট করবেন। ভূত.com-এ এটি আমার প্রথম ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আমার বাবা একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন।
যে ঘটনাটি বলবো সেটি তার জীবনে ঘটে যাওয়া খুবই লোমহর্ষক একটা মুহূর্ত। বাবার আসল নাম বলতে চাচ্ছি না, তবে ধরে নেই তার নাম সৌরভ। বোঝার সুবিধার্থে বাবার মতো করে এই ঘটনাটি পাঠ করছি। ছোটবেলা থেকেই আমি অত্যন্ত চঞ্চল প্রকৃতির। সবসময়ই কিছু না কিছু করতাম। শান্ত হয়ে বসে থাকার স্বভাব আমার ছিল না। তবে চঞ্চল বলেই যে লেখাপড়াতে খারাপ, বিষয়টা এমন না। লেখাপড়াতে আমি ছিলাম অত্যন্ত ভালো। সবসময় আমি ভালো নাম্বার নিয়েই উত্তীর্ণ হয়েছি। দেখতেও খারাপ ছিলাম না। এত কিছুর বিবরণ দিচ্ছি কারণ এগুলো আমার ঘটনার সাথে সম্পর্কিত। পুরো ঘটনাটি শুনতে শুরু করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। ঘটনা শুরু হয় যখন আমি তখন ক্লাস 10-এ পড়ি। গ্রীষ্মের প্রখর উত্তাপের এক পড়ন্ত বিকেলে পাড়ার বন্ধুদের সাথে বাইরে বেরিয়েছি খেলার জন্য। বাবা কলেজের প্রিন্সিপাল, তিনি প্রচন্ড কঠোর। তার সামনে এত দুরন্তপনা দেখাতে সাহস মোটেই হতো না। আমরা 3 ভাই বোনই তাকে বেশ ভয় পেতাম। সেদিন তিনি কলেজ থেকে না ফেরাতে এবং মা ঘুমিয়ে থাকার সুযোগে টুক করে বাইরে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কে জানতো যে এই দুরন্তপনাই আমার জীবনের এক অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা বন্ধুরা অনেক মজা করলাম, খেলাধুলা করলাম, অনেক কিছু। খেলাধুলা করতে করতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘেমে পুরো চপচপে অবস্থা। আমাদের খেলার মাঠের পাশেই একটা বড় পুকুর ছিল। পুকুরটির নাম চতুর্ভুজ পুকুর। পুকুরটি অনেক বিশাল এবং পুরোপুরি চতুর্ভুজের মতো হওয়ায় এর নাম চতুর্ভুজ পুকুর। পুকুরটির নানা কারণে বদনাম ছিল। বলা হয় যে প্রতি বছরই এই পুকুরে অনেকেই ডুবে মারা যায়, অনেকের লাশ পাওয়া যায় না। বয়স্করা বলেন ওই পুকুরে নাকি 247টা বদজিনের বসবাস। শত বদনামের পরও আমরা ওই পুকুরে গোসল করতে নামি, কারণ ভৌতিক সব ব্যাপার আমরা মোটেও বিশ্বাস করতাম না। পুকুরে ঝাঁপতেই সবাই মিলে আমার এক বন্ধু চ্যালেঞ্জ করল, যে পুকুরের গভীরে ডুব দিয়ে মাটি তুলে এনে সবার আগে উঠতে পারবে তাকে সিঙ্গারা খাওয়ানো হবে। যেই বলা সেই কাজ। আমরা যে যার মতো ডুব দেই। পুকুরটি অনেক গভীর ছিল বলে শ্বাস আটকে রেখে ডুব দিয়ে আবার উঠে আসা ছিল অনেক কষ্টসাধ্য। তারপরও সিঙ্গারা খাওয়ার লোভে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি ডুব দিয়ে সাঁতার কাটার এক পর্যায়ে আমার দলের থেকে অনেক দূরে চলে যাই। মাটি হাতে পেয়েই ওপরে উঠে আসতে থাকি। হঠাৎ আমার পায়ে কারো ঠান্ডা হাতের শীতল স্পর্শ অনুভব করি। মুহূর্তেই আমার শরীর এক অজানা কম্পন অনুভব করে। ওপরে যখন উঠে আসব তখনই আবার একটা হ্যাঁচকা টান অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে টানছে নিচের দিকে। যতই উপরে উঠতে যাচ্ছি মনে হচ্ছে কোনো অজানা শক্তি আমাকে নিচের দিকে প্রবল ভাবে টানছে। আমি ছিলাম অত্যন্ত সাহসী, যার কারণে ভয় পাইনি, বরং প্রচুর চেষ্টা করতে থাকি। চেষ্টার এক পর্যায়ে সফলও হয়ে যাই। উপরে উঠে আসি আমি। উপরে উঠে দেখি আমি সর্বপ্রথম মাটি তুলতে সক্ষম হয়েছি। ধীরে ধীরে একজন একজন করে মাটি নিয়ে উঠে আসতে লাগলো। সবার প্রথমে উঠেছি বলে আমিই বিজয়ী। সিঙ্গারা খাবো বলে খুশিতে মেতে উঠলাম। পুকুরের নিচে কি হলো না হলো এগুলো নিয়ে হার মাথা ঘামায়নি। সবাই আমাকে বিজয়ী ঘোষণা করলো এবং শর্ত মোতাবেক সিঙ্গারা খাওয়ালো। সন্ধ্যাতে বাড়িতে ঢুকলাম চুপি সারে, কিন্তু ধরা পড়লাম বাবার কাছে। বাবা আমাকে পেয়েই প্রচন্ড বকা দিলেন এবং বললেন, পড়াশোনা ছেড়ে শুধু মাস্তানি? ভালো স্টুডেন্ট হয়েছ বলে এতটা বেপরোয়া হয়েও না। ভালো স্টুডেন্ট না পড়লে ফাঁকি দিলে খারাপ হতেও তার সময় লাগে না। পড়তে বসো। বাবার বকুনিতে ভয়ে ভয়ে পড়তে বসলাম নিজের ঘরে, কিন্তু কোনোভাবেই পড়াতে আমার মন বসছিল না। শুধু মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। শুধু একদিক থেকে নয়, ঘরের প্রতিটি কোণা থেকে। কোনোভাবেই মন বসছিল না পড়াতে। মাথাটা কেমন যেন মনে হচ্ছিল কেউ কামড়ে খাচ্ছে। পড়তে পড়তে রাত 12টা বেজে গেল।
পড়ার টেবিল থেকে উঠলাম একটু পানি খেতে যাব এই জন্য। আমাদের বাড়ি ছিল অনেক বড়, মাঝখানে ছিল একটি বড় উঠোন, জমিদার বাড়ির যেমন হয় ঠিক তেমনই। করিডোর দিয়ে হাঁটছি, চারপাশ রাতের অন্ধকারে নিমজ্জিত, নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে আবার চলতে শুরু করলাম। নিচতলায় গিয়ে ডাইনিং রুমের গেট খুললাম এবং পানি গ্লাসে নিলাম। পানি খেতে খেতেই আমার চোখ গেল উঠোনের দিকে। চোখে যেতে খেয়াল করি বাবা উঠোনের এক কোনায় পেছন হয়ে বসে কিছু একটা করছেন। আমি কৌতূহল প্রবণ হয়ে উঠোনে গেলাম গেট খুলতে। কাছে গিয়ে বাবা বলে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। আবার ডেকে বললাম, বাবা, এত রাতে কি করছো এখানে? ঘুমাওনি কেন? তুমি না বললে কাল সকালে কলেজে তোমার মিটিং আছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে? ঘুমাওনি কেন? কিন্তু এবারও বিন্দু মাত্র সাড়া এলো না। এবার আমি একটু ভয় পেলাম। আমি বাবার গায়ে হাত দিলাম। হাত দিতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা পেছন ঘুরে তাকালেন। আমি দেখি তার মুখমণ্ডল বিভৎস, চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে, মুখে রক্ত আর পোড়া দাগ। এমন দৃশ্য দেখে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরলে দেখি সবাই আমার পাশে বসে আছে এবং খুবই আতঙ্কিত দেখাচ্ছে সবাইকে। কি হয়েছে তা জিজ্ঞেস করতেই মা বলে উঠল, তোর চিৎকার শুনে আমি আর তোর বাবা নিচে গিয়ে দেখি তুই পড়ে আছিস উঠোনে। তোর কাছে যেতেই তুই হঠাৎ উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে যাস রান্নাঘরে। আমাদের কিছু বুঝে ওঠার আগেই তুই মাটিতে বসে পিঁপড়ে তুলে খেতে থাকিস। তোর চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তোর বাবা কাছে গিয়ে তোর গায়ে হাত দিতেই তুই অজ্ঞান হয়ে গেলি। পরে তোকে উপরে নিয়ে আসলাম। এগুলো শুনে আমি বেশ ভয় পাই এবং কেন এগুলো ঘটেছে তা চিন্তা করতে থাকি। 10-12 দিন আর কিছুই হলো না। 13 দিনের মাথায় আমার এক খালামণি মারা যান। আমাদের পরিবারের সবাই তাকে দেখতে যান। আমি চাই না, কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না। বাড়িতেই থাকি। সবাই বেরিয়ে পড়ে রাতে আসবে বলে। পুরো বাড়ি ফাঁকা। একাকিত্ব অনুভব করতে থাকি। এই একাকিত্ব কাটানোর জন্য আমি বারান্দায় গিয়ে বসলাম 3 গোয়েন্দা গল্পের বই নিয়ে। বই পড়তে পড়তে মনে হলো কে যেন শেষের ঘর থেকে ধূপধাপ করে দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়ানোর আওয়াজ বেশি মনে হওয়ায় আমি চেক করতে যাই। রুমের গেট খুলে আমি অন্ধকারের মধ্যে এক উৎকট গন্ধ পেলাম নাকে। গন্ধটা খুবই আজব। শুটকি রান্না করলে যেমন একটা গন্ধ হয় সেরকম, তার সাথে ধূপেরও একটা গন্ধের মিশ্রণ আছে। ভেতরে ঢুকে শুনতে পেলাম বেডের নিচ থেকে কিছু কটমট করে চিবিয়ে খাওয়ার আওয়াজ। ভয়ে ভয়ে আমি বেডের কাছে যাই। বেডের নিচে তাকাতেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বামন আকৃতির একটি মানুষ, না, মানুষ বললে ভুল হবে, জিনিসটা ছিল অর্ধেক মানুষ আর পায়ের অংশটা ছিল অনেকটা মাছের আঁশের মতো। ওই জিনিস মাংসের হাড় নিয়ে কটমট করে চিবিয়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে আমি দৌড়ে গেট আটকে নিচে নেমে যাই এবং বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে উঠি। রাতে সবাই বাড়ি ফিরে এলে আমি সব খুলে বলি। এমন অবস্থায় বাবা বললেন, তুমি সত্যি করে বলো তো, কারো দেওয়া কিছু কি খেয়েছো? কোথাও গিয়েছিলে? আমি অনেক চিন্তা করে সব বললাম। আলোচনায় পুকুরের আমার বিষয়টি উঠে আসলো। এই কথা শুনে বাবা রীতিমতো হক চুকিয়ে গেলেন। তিনি বললেন, বেয়াদব কোথাকার, জানিস না ওই পুকুরে অনেক ঝামেলা আছে। ভয়ে কেউ রাতে তো দূরের কথা, দিনের বেলায় ও পুকুরের পাশ দিয়ে যেতে ভয় পায়। আর তুই কিনা ডুব মেরে গভীর পর্যন্ত গেছিস। আরে আল্লাহর রহমত যে তোর কিছু হয়নি।
বেশি দেরি না করে বিকেলেই আমাকে মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। শুনেছি হুজুর নাকি খুব পারদর্শী জিন বিষয়ক সব কাজে। হুজুর আমার মুখ থেকে সব শুনলেন। তিনি বললেন, আমাকে আপনারা 10 মিনিট সময় দেন, আমি নামাজের পাটিতে বসবো এবং উঠে সব জানাবো বিস্তারিত। 10 থেকে 15 মিনিট তিনি বসে রইলেন, তারপর উঠলেন। বেশ চিন্তিত মনে হলো। তিনি ইতস্তত কণ্ঠে বললেন, লতিফ স্যার, আপনার ছেলের তো মহাবিপদ। ও যখন পুকুরে ঝাঁপ দিয়েছে, একটা ভয়ঙ্কর ইফরিত জিন তাকে পছন্দ করে ফেলেছে। আপনার ছেলের পিছু নিয়েছে তখন থেকেই। বাবা বললেন, তাহলে এই সমস্যা দূর হবে কিভাবে? হুজুর বললেন, আল্লাহ সহায় থাকলে কোনো সমস্যাই কাটানো অসম্ভব নয়। আমি আগামীকাল আপনাদের বাড়িতে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে যাব কুরআন তেলাওয়াতের জন্য। আর আপাতত আমি ওর শরীর বন্ধ করে দিচ্ছি, কারণ ওই শয়তান যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। রাতে বাড়িতে আর তেমন কিছু হয়নি। শুধু একটা বিষয় লক্ষ্য করি, আমরা সবাই দেখেছিলাম যে উঠোনের বাইরে 4-5টা কুচকুচে কালো কুকুর এসে গেটে মাথা ধাক্কা দিচ্ছে। কিছু করতে না পেরে চলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার আসছে, একই কাজ বারবার করছে। কি হচ্ছে, কেন হচ্ছে, আমার কোনো ধারণা নেই। এগুলো মাথায় না নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সবাই এক রুমেই থাকি ওই দিন। পরদিন সকাল সকাল হুজুর আসেন বাড়িতে বেশ কয়েকজন ছাত্র নিয়ে। তারা 2 জন করে বাড়ির বিভিন্ন কোণায় বসে পড়লেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করলেন। হুজুর আমাকে নিয়ে আলাদা বসলেন, কিছু সূরা পড়তে লাগলেন আর আশেপাশে পানির মতো কিছু একটা ছেটাতে লাগলেন। হঠাৎ কি হলো আমার মনে নেই, কিন্তু বাকিদের কাছ থেকে যা শুনলাম তা রীতিমতো ভয়াবহ। সূরা পড়ার এক পর্যায়ে আমি নাকি মাথা নিচু করে লুটিয়ে পড়ি। তখন টেবিলে রাখা পানির বোতলটা ধপ করে মাটিতে পড়ে যায় এবং ঘর ঠান্ডা হয়ে যায়। যদিও ঘরে কোনো বাতাস ছিল না, কেউ অনুভব করেনি। সবাই নাকি দেখেছিল ঘরের এক কোণায় একটা অন্ধকারের ছায়া দাঁড়িয়ে আছে, কমপক্ষে 8 থেকে 10 ফুট। হুজুর নির্দেশ দিতেই ওই ছায়াটা আমার কাছে এসে মিলিয়ে গেল। তারপর আমি মাথা উঁচু করে কি সব বলছিলাম। হুজুর বলে উঠলেন, তুই কে? আমি বললাম, আমি সীতা। আমার ভয়েসটা ছিল অর্ধেক নারী অর্ধেক পুরুষের মতো। হুজুর আবার বলে উঠলেন, কেন এসেছিস? ছেলেকে ভয় দেখাচ্ছিস কেন? আমার ভেতরে জিনিসটা বলে উঠল, ভালো লেগেছে তাই। জানি তুই আমাকে থাকতে দিবি না, কিন্তু তুইও মনে হয় আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। আমি যাব না। এসব বলে নাকি আমি অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলাম। তখন হুজুর আমাকে জোর করে এই পানিটা খাওয়ায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। সজ্ঞান হয়েই আমি দৌড় দেই উঠোনে। প্রচন্ড বমি করি। বমির সাথে এক গোছা চুল, রক্ত, হলুদ পানি বেরিয়ে আসে। সবাই এমন ঘৃণ্য দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেই রাতে আমি স্বপ্ন দেখেছিলাম, একটা বুড়ো মহিলা কালো রঙের কাপড় পরা সে আমার কাছে এগিয়ে এসে আমাকে বলে, তোকে আমি ছেড়ে দেই নাই, তুই যা করলি ঠিক করলি না। তারপর অনেক দিন কেটে যায়, আর কিছু হয় না। কিন্তু ইদানিং আমার কিছু কিছু জিনিস আমি আবার নতুন করে অনুভব করতে পারছি। যেমন কেউ আমাকে অনুসরণ করছে, কেউ বা কখনো কানের কাছে এসে ফিসফিস করছে, আবার কখনো কখনো আমার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে হঠাৎ করেই। তবে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ঘটে আজ থেকে 3-4 দিন আগে। আমি ঘর অন্ধকার করে রুমে শুয়ে ল্যাপটপে একটা অফিসের কাজ করছি। এমন সময় টিভির পাশে এক কোণায় আমি কারো উপস্থিতি অনুভব করলাম। ল্যাপটপের আলোতে যা দেখতে পেলাম তা যেন কেউ কখনো না দেখে। আমি দেখলাম একটু খাটো হলুদ বর্ণের এক গোল মুখের মহিলা
আমার দিকে চেয়ে আছে। তার মুখ পোড়া, মাথার গাঢ় কালো চুলগুলো একপাশে উঠছে। এই দেখে আমি উঠে ঘরের লাইট অন করলাম, কিন্তু আর কাউকে দেখতে পেলাম না। আমি স্পষ্টতই বুঝতে পারলাম জিনিসটা কি ছিল। জিনিসটি আমার পিছু ছাড়েনি, এটা তারই প্রমাণ। সামনে আরো কি ঘটে সেটাই দেখার পালা। ধন্যবাদ রাসেল ভাই মনোযোগ দিয়ে পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। গল্পটি সিলেক্টেড হলে আমি খুব খুশি হব। আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন এই সমস্যা থেকে উত্তরণ পান। ঘটনাটি শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করবেন।